বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর গণিত ক্লাসের সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় পরিসংখ্যান। শিকনফলগুলো হচ্ছে শিকনফল ১, অনুশীলনী সূত্র এর নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর জানতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। শিকনফল ২, অনুশীলনীর ১০ নং প্রশ্নের বহুভুজ অঙ্কন করতে পারবে এবং শিকনফল ৩ হচ্ছে উপাত্তের অজীব রেখা অঙ্কন করতে পারবে। তাহলে শুরু করা যাক। অনুশীলনী সূত্র ১ নং নৈর্ব্যক্তিক প্রশ্ন হচ্ছে, উপাত্তসমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নিচের কোনটি? ক হচ্ছে শ্রেণীর সীমা, খ শ্রেণীর মধ্যবিন্দু, গ শ্রেণীর সংখ্যা, ঘ শ্রেণীর গণসংখ্যা। সঠিক উত্তরটি হবে শ্রেণীর গণসংখ্যা, ঘ। অর্থাৎ উপাত্তসমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত বা যতগুলো টেলি সৃষ্টি হয় তাকে বলা হয় গণসংখ্যা। প্রশ্ন ২, পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? প্রশ্নটির মধ্যে সেই উত্তরটি লুকিয়ে আছে। অর্থাৎ পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীভূত হয়। উপাত্তের এই প্রবণতাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। নৈর্ব্যক্তিক প্রশ্ন ৩, একটি সারণী দেওয়া আছে। সারণীতে তাপমাত্রা এবং গণসংখ্যা দেওয়া আছে। ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রার গণসংখ্যা হচ্ছে ৫, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গণসংখ্যা হচ্ছে ৯ এবং ১০ ডিগ্রি থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গণসংখ্যা হচ্ছে ৪। অর্থাৎ ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ৪ দিনের। তো এই সারণী থেকে আমাদের নিচের প্রশ্নগুলো আমরা খুঁজে বের করব, উত্তর খুঁজে বের করব। ১ শ্রেণীব্যাপ্তি ৩, হ্যাঁ এখানে শ্রেণীব্যাপ্তি ৩, মধ্যক শ্রেণী ৮ থেকে ১০, ৩ হচ্ছে তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক। তাহলে আমরা কোন প্রশ্ন এর উত্তর হবে ঘ। অর্থাৎ এই সারণীতে শ্রেণীব্যাপ্তি ৩ অর্থাৎ ৬ থেকে ৮, ৬, ৭, ৮, ৩ এবং মধ্যক শ্রেণীটি হচ্ছে ৮ থেকে ১০, অর্থাৎ মাত্র এখানে ৩টা শ্রেণী আছে, তার মধ্যে দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে মধ্যক এবং এখানে চলকগুলো অবিচ্ছিন্ন আকারে আছে। অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে ৮ এবং দ্বিতীয় শ্রেণীর প্রথম সীমা হচ্ছে ৮। ঠিক তেমনি দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা ১০ এবং তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা ১০। অর্থাৎ এখানে চলকটা হচ্ছে অবিচ্ছিন্ন। প্রশ্ন নং ৪, আয়তোল্লেখ অঙ্কন করতে দরকার ১ এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, ২ ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, ৩ শ্রেণীর মধ্যমান। তাহলে কোনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তর হবে ক, অর্থাৎ ১ এবং ২। আয়তোল্লেখ অঙ্কন করতে শ্রেণীর মধ্যমানের কোনো প্রয়োজন হয় না। নৈর্ব্যক্তিক প্রশ্ন ৫, উপাত্তের ক্ষেত্রে প্রচুরক ১ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ২ সবচেয়ে বেশি বার উপস্থিত মান এবং ৩ সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে। এর উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ প্রচুরক কেন্দ্রীয় প্রবণতার একটা মাপকাঠি এবং ২ নম্বর সবচেয়ে বেশি বার উপস্থিত যে উপাত্তটি থাকে তাকে প্রচুরক বলে এবং সব ক্ষেত্রে যে একই হবে তা না, অর্থাৎ কোনো কোনো উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নাও থাকতে পারে। শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের ১০ দিনের তাপমাত্রা সেলসিয়াস পরিসংখ্যান হলো ১০ ডিগ্রি, ৯ ডিগ্রি, ৮ ডিগ্রি, ৬ ডিগ্রি, ১১ ডিগ্রি, ১২ ডিগ্রি, ৭ ডিগ্রি, ১৩ ডিগ্রি, ১৪ ডিগ্রি এবং ৫ ডিগ্রি। এবার নিচের ৬ থেকে ৮ নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এই উপাত্তগুলি থেকে ৩টি প্রশ্নের উত্তর করতে হবে। এর মধ্যে ৬ নং প্রশ্নটি হলো, উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ প্রচুরক নেই।
কেন নেই? কারণ এখানে যে তাপমাত্রার যে উপাত্তগুলো দেওয়া আছে প্রত্যেকটি একবার করে দেওয়া আছে, একাধিকবার নাই। এজন্য এখানে প্রচুরক হবে, অর্থাৎ প্রচুরক এই উপাত্তের মধ্যে বিদ্যমান নেই। 7 নং প্রশ্ন, উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি? এর উত্তর হচ্ছে গ, অর্থাৎ 9.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে যে 10 দিনের 10টি উপাত্ত আছে তাপমাত্রার, এগুলো যোগ করলে হবে 95 ডিগ্রি সেলসিয়াস মোট, এবং 10 দ্বারা ভাগ করলে পাবো আমরা 9.5 ডিগ্রি সেলসিয়াস। অতএব সঠিক উত্তরটি হচ্ছে গ, 9.5 ডিগ্রি সেলসিয়াস। 8 নম্বর প্রশ্ন, উপাত্তসমূহের মধ্যক কোনটি? উপাত্তসমূহের মধ্যে হচ্ছে ক, 9.5। অর্থাৎ এই উপাত্তসমূহের মধ্য নির্ণয় করতে গেলে মানের নিম্নক্রম বা উচ্চক্রম অনুসারে সাজিয়ে নিতে পারি। আমরা নিম্ন থেকে উচ্চক্রম অনুসারে সাজিয়ে নিচ্ছি। 5, 6, 7, 8, 9 ডিগ্রি, 10, 11, 12, 13 এবং 14 ডিগ্রি, অর্থাৎ ছোটো থেকে বড়। এর মধ্যে এখানে মোট জোড় সংখ্যা রয়েছে 10টি। তাহলে এখানে মাঝখানে দুটি সংখ্যা অর্থাৎ 9 এবং 10, এর বামেও আছে 4টি সংখ্যা এবং এর ডানেও আছে 4টি সংখ্যা। তাহলে এখন 9 এবং 10 মাঝখানে পড়ে গেছে, 9 এবং 10 যোগ করলে হয় 19, 19কে 2 দ্বারা ভাগ করলে পাবো আমরা 9.5 ডিগ্রি সেলসিয়াস। অতএব উপাত্তসমূহের মধ্যক হচ্ছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর ক। 9 নং প্রশ্ন, সারণীভুক্ত শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা হলো n, মধ্যক শ্রেণীর নিম্নসীমা l, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা fc, মধ্যক শ্রেণীর গণসংখ্যা fm এবং শ্রেণীব্যাপ্তি h। এই তথ্যের আলোকে নিচের কোনটি মধ্যক নির্ণয়ের সূত্র? এর সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, আর বাকি তিনটি ভুল। সঠিক উত্তর হচ্ছে ক। এবারে আমরা 10 নম্বর প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এটি সৃজনশীল প্রশ্নের মতো প্রায়। 10ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকো। সারণীটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমাদের বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করতে হবে। তো শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40 এবং গণসংখ্যা 6, 41 থেকে 50 এর গণসংখ্যা 8, শ্রেণীব্যাপ্তি 51 থেকে 60 এর গণসংখ্যা হচ্ছে 10, 61 থেকে 70 এর গণসংখ্যা 12, 71 থেকে 80 এর গণসংখ্যা হচ্ছে 5, 81 থেকে 90 এর গণসংখ্যা 7 এবং সর্বশেষ 91 থেকে 100 এর গণসংখ্যা হচ্ছে 2। অর্থাৎ 50 জন ছাত্রের মধ্যে 91 থেকে 100 নম্বর পেয়েছে 2 জন। সমাধানের জন্য, অর্থাৎ বহুভুজ অঙ্কনের জন্য আমাদের একটি ছক ব্যবহার করতে হবে, যেখানে 3টি কলাম থাকবে। প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে থাকবে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি আমরা প্রশ্ন দেখেই লিখব। প্রথমে আছে 31 থেকে 40, এটি যে আমরা লিখি তাইলে হচ্ছে 31 থেকে 40। দ্বিতীয়টি হলো 31 থেকে 50 এবং তৃতীয়টি হলো 51 থেকে 60। চতুর্থটি হলো 61 থেকে 70। পঞ্চমটি হলো 71 থেকে 80। ষষ্ঠ হলো 81 থেকে 90 এবং সর্বশেষ হলো 91 থেকে 100। এখন যদি আমরা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করি, তাহলে এখানে আমরা প্রথমে 31 আছে, এখানে এটাকে আমরা লিখব 30.5, এটা 0.5 কমাই দেব এবং 40-এর সাথে শ্রেণীর ঊর্ধ্বসীমা যেখানে 40 আছে সেখানে 0.5 যোগ করবো আমরা, 40.5। ঠিক তেমনি 41কে আবার 41 এখানে 0.5 কমাই দেবো, তাহলে হবে 40.5 এবং উচ্চসীমা 50-এর এখানে 0.5 যোগ করে নেব বা বাড়িয়ে নেব 50.5। তাহলে প্রথম শ্রেণীর উচ্চসীমা 40.5 এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 40.5 একই হলো। তাহলে এবার গণসংখ্যাগুলো আমরা দেখে লিখব, অর্থাৎ এই 6 এখানে আসবে। 31 থেকে 40-এর গণসংখ্যা ছিল 6, 41 থেকে 50-এর গণসংখ্যা 8, 51 থেকে 60-এর গণসংখ্যা হচ্ছে 10, 61 থেকে
70-এর গণসংখ্যা হচ্ছে 12, 71 থেকে 80-এর গণসংখ্যা হচ্ছে 5, 81 থেকে 90-এর গণসংখ্যা হচ্ছে 7 এবং সর্বশেষ 91 থেকে 100-এর গণসংখ্যা হচ্ছে 2। এখন আমাদের বহুভুজ অঙ্কন করতে হবে। বহুভুজ অঙ্কনের জন্য আমরা এই নিয়মটি লিখব খাতায়। আয়ত লেখ হতে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আয়তলেখের আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দু সমূহ নির্ধারণ করা হয়েছে। চিহ্নিত মধ্যবিন্দু সমূহ সমূহ চিহ্নিত মধ্যবিন্দুসমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। গণসংখ্যা বহুভুজ সুন্দর দেখানোর জন্য প্রথম ও শেষ আয়তের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের প্রান্তবিন্দু দ্বয় শ্রেণী ব্যবধান নির্দেশক এক্স অক্ষের সাথে সংযুক্ত করা হয়েছে। এখানে আমরা একটি ছক কাগজ নেব এবং এক্স অক্ষ বরাবর বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিগুলো লিখব এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাগুলো আমরা লেখার চেষ্টা করব। এখানে এক্স ও এবং ওয়াই হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ। এখানে আমরা ছেদচিহ্ন দ্বারা চিহ্নিত করে নিয়েছি এবং 30.5 40.5 বিচ্ছিন্ন শ্রেণীটি আমরা এখানে অঙ্কিত করেছি। এখন গণসংখ্যাগুলো আমরা 30.5 থেকে 40.5-এর গণসংখ্যা ছিল 6, তাহলে আমাদের বিন্দুটি হবে এখানে, অর্থাৎ প্রতি 5 একক সমান 1 ঘর ধরে আমরা গণসংখ্যাগুলো বসাবো। যেহেতু গণসংখ্যা 6 তাহলে 5-এর একটু উপরে যাবে। তারপর 40 থেকে 50-এর গণসংখ্যা হচ্ছে 8, তাহলে এটি হবে 10-এর নিচে, অর্থাৎ 1 ঘরে যদি 5 হয় 2 ঘরে 10, তার চেয়ে একটু কম। এরপরে 50 থেকে 60-এর গণসংখ্যা হচ্ছে 10, তাহলে 2 ঘর। যেহেতু প্রতি 5 একক সমান 1 ঘর, তাহলে এই 10 2 ঘর ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করবে। এরপরে 60 থেকে 70, অর্থাৎ 60.5 থেকে 70.5 এর গণসংখ্যা হচ্ছে 12, 10-এর একটু উপরে থাকবে। এরপর 70.5 থেকে 80.5-এর গণসংখ্যা হচ্ছে 5, তাহলে 1 ঘরে ঠিক মাঝামাঝি। এরপর 80.5 থেকে 90.5 এর গণসংখ্যা হচ্ছে 7, অর্থাৎ 5-এর উপরে 2 ঘর। তারপরে হচ্ছে সর্বশেষ 90.5 থেকে 100.5 এর গণসংখ্যা হচ্ছে 2, তাহলে এটা ঠিক এই জায়গায় থাকবে। এখন আমরা প্রতিটি বিন্দু 30.5 থেকে শুরু করে যে বিন্দুগুলি আমরা পর্যায়ক্রম পেয়েছি এগুলো আমরা যোগ করতে থাকব। এভাবে আমরা যোগ করতে থাকলে একটি চিত্র পেয়ে যাচ্ছি। যে চিত্রটি অনেক বাহু দ্বারা বেষ্টিত, এর জন্য এই চিত্রকে আমরা বলবো বহুভুজ। এভাবে বহুভুজ অঙ্কন করা হয়। এখন আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে অজীব রেখা অঙ্কন করব। এখানে শ্রেণীব্যাপ্তি ও গণসংখ্যা দ্বারা অজীব রেখা অঙ্কন করতে হবে। এর জন্য আমাদেরকে 4 কলাম বিশিষ্ট একটি সারণী ব্যবহার করতে হবে, যেখানে থাকবে শ্রেণীব্যাপ্তি, বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা প্রশ্ন দেখে শ্রেণীব্যাপ্তিগুলো লিখব। 31 থেকে 40, তারপর 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। এটাকে আমরা এভাবে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করতে পারি। 30 থেকে 40, 40 থেকে 50, অর্থাৎ এখানে আমরা 1 করে কমিয়ে দিতে পারি। এর আগে যেমন আমরা 0.5 কমাইছি, অপর দিকে 0.5 বাড়াইছি, এইভাবেও নেওয়া যায়। আবার এভাবে আমরা প্রত্যেকটি পাবো 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এবং 90 থেকে 100। গণসংখ্যাগুলো আমরা দেখে দেখে লিখব, অর্থাৎ 31 থেকে 40-এর গণসংখ্যা ছিল 6, 41 থেকে 50-এর গণসংখ্যা 8, 51 থেকে 60-এর গণসংখ্যা হচ্ছে 10, 61 থেকে 70 এর গণসংখ্যা 12, 71 থেকে 80-এর গণসংখ্যা হচ্ছে 5, 81 থেকে 90 এর গণসংখ্যা হচ্ছে 7, 91 থেকে 100 এর গণসংখ্যা হচ্ছে 2। এবার আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লিখতে হবে। তা প্রথমে যে গণসংখ্যাটি আছে সেটি প্রথম ঠিকই থাকবে, 6। 6-এর সাথে এখন এই 8, অর্থাৎ 6-এর নিচের যে গণসংখ্যাটি আছে এটি যোগ করলে 6, 8, 6 এবং 8 হবে 14। 14-এর সাথে 10 যোগ করলে হবে
24, 24-এর সাথে এবার আমরা 12 যোগ করব, তাহলে যোগফল হবে 36, 36-এর সাথে এই 5 যোগ করব, তাহলে যোগফল হবে 41। অর্থাৎ ক্রম অনুসারে আমরা যোগফল নির্ণয় করতে থাকব। এবার 41-এর সাথে 7 যোগ করলে হবে 48 এবং 48-এর সাথে 2 যোগ করলে হবে 50। এখন অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের একটি ছক কাগজ নিতে হবে। ছক কাগজ এক্স ও এবং ওয়াই ও অক্ষ বরাবর প্রথম চতুর্ভাগে আমরা এই অজীব রেখা অঙ্কন করব। ছক কাগজের প্রতি এক ঘরকে 5 একক ধরে প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যা অজীব রেখা আঁকা হলো। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর বিচ্ছিন্ন শ্রেণীর সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসিয়ে পরপর যোগ করলে অজীব রেখা পেয়ে যাব। তো এখানে 30 থেকে 40 এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 6, তাহলে 5-এর একটু এক ঘরের একটু উপরে উঠবে, যেহেতু আমরা 5 একক সমান সমান এক ঘর ধরেছি, তাহলে 6-এর জন্য একটু উপরে যাবে। এরপরে 40 থেকে 50-এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 14, অর্থাৎ 10-এর উপরে, এবং 15 ঠিক একটু নিচে। ঠিক তেমনি 50 থেকে 60 এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 24, তাহলে যাবে 4 ঘরে 4 20 এবং 4 24। 60 থেকে 70 এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 36, তাহলে 30-এর উপরে এই পর্যন্ত হচ্ছে 35, তার উপরে হচ্ছে 1, 36, তাহলে 5 7 35 এবং তার উপরে একটু 36। 70 থেকে 80 এর গণসংখ্যা হচ্ছে 41, তার 5 8 40, তার উপরে 1 এবং 40 এবং 80 থেকে 90 এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 48, অর্থাৎ 50-এর একটু নিচে এবং 45-এর উপরে। সর্বশেষ 90 থেকে 100 এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 50। এখন আমরা এই 30 অবিচ্ছিন্ন শ্রেণী থেকে যোগ করব প্রতিটি বিন্দুকে। তাহলে এভাবে আমরা যোগ করতে যদি থাকি প্রতিটা বিন্দু একের পর এক, তাহলে একটি রেখা পাওয়া গেল। এই রেখাটির নাম হচ্ছে অজীব রেখা অথবা ক্রমযোজিত গণসংখ্যা রেখা। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশা করতেই পারি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।